বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমরা পড়ব ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময়মূল্য। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে: অর্থের সময়মূল্য কি, অর্থের সময়মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করো, সময়রেখা কি, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য ব্যাখ্যা করো। মূলত অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য ব্যাখ্যার মধ্যে আমরা অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র এবং এই সংক্রান্ত যে সকল খুঁটিনাটি বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে বিশদ আলোচনা করব। এখন আসো আমরা দেখি অর্থের সময়মূল্য কাকে বলে। আমরা জানি যে অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তই অর্থের সময়মূল্যের সাথে জড়িত। বর্তমানে বা আজকের 100 টাকা 10 বছর পরের 100 টাকার মূল্য সমান মূল্য বহন করে না। অর্থের সময়মূল্যের এই ধারণা আমাদের প্রাত্যহিক জীবনেও প্রয়োজন। গ্রাম্য মহাজন, আর্থিক ব্যবস্থাপক, ব্যাংক, বীমা কোম্পানি, ব্যবসায়ী প্রত্যেকেই অর্থের সময়মূল্যের ব্যাপারে সচেতন। আধুনিক বিশ্বে আমদানি রপ্তানি বাণিজ্যে বৈদেশিক বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে প্রতি মুহূর্তে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়। তো আসো আমরা দেখি অর্থের সময়মূল্য বলতে আমরা কি বুঝি। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলা হয়। আমি আবারও বলছি, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলা হয়। যেমন আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকার সমান মূল্য বহন করে না। এক্ষেত্রে আজকের 100 টাকার মূল্য বেশি। এর কারণ কি আমরা একটু পরে আবার ব্যাখ্যা করব। এখন দেখো অর্থের সময়মূল্যের বৈশিষ্ট্যগুলো কি কি। বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। এটি হলো অর্থের সময়মূল্যের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। তারপরে আছে এর কারণ কি। 2 নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে কারণ বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায়। 3 নম্বরে বলা হয়েছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের মূল কারণ হলো সুদের হার এবং সময়। অর্থাৎ অর্থের সময়মূল্যের পরিবর্তনের প্রথম কারণ হচ্ছে সুদের হার, এছাড়াও সময় অর্থের সময়মূল্যের পার্থক্যের কারণ হিসেবে বিবেচিত হয়। এবার দেখো অর্থের সময়মূল্যের গুরুত্ব। তা আমরা অর্থের সময়মূল্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য থেকে অর্থের সময়মূল্যের গুরুত্বটা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি। অর্থের সময়মূল্যের যে সকল গুরুত্ব আমরা দেখতে পাই তার মধ্যে প্রথমেই আছে সুযোগ ব্যয়। যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ হাতছাড়া করতে হয় তাকে বলা হয় বিনিয়োগের সুযোগ ব্যয়। অর্থাৎ অর্থায়নের দৃষ্টিতে একটি প্রকল্পে বিনিয়োগ করলে বিনিয়োগকারী অন্য একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়, একে বলা হয় সুযোগ ব্যয়। যেমন ধরো তোমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সেক্ষেত্রে তুমি ইচ্ছা করলে 10% সুদে 5 বছরের জন্য যে কোনো বাণিজ্যিক ব্যাংকে জমা রাখতে পারো। আবার ইচ্ছা করলে একে বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা অর্জন করতে পারো। অর্থাৎ যে কোনো একটি বিনিয়োগ করলে তোমার আরেকটি বিনিয়োগের সুযোগ হাতছাড়া করতে হবে। লাভজনক খাতে বিনিয়োগ করলে ব্যাংকে জমা রাখা যাবে না, আবার ব্যাংকে জমা রাখলে লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করা যাবে না, একে বলা হয় বিনিয়োগের সুযোগ ব্যয়। অর্থের সময়মূল্যের মাধ্যমে কোনটি আসলে বেশি লাভজনক হবে তোমার জন্য সেটি নির্ণয় করা সম্ভব হয়। তারপরে 2 নম্বরে অর্থের সময়মূল্যের গুরুত্বের মধ্যে বলা হয়েছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণ সিদ্ধান্ত কি আমরা জানি, ব্যবসায়ীকে অথবা যে কোনো ব্যক্তিকে তার ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সময় ঋণ নিয়ে অর্থায়ন করতে হয়। তো এই ঋণ নিয়ে অর্থায়ন করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে সে বিষয়ে অর্থের সময়মূল্যের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তারপরে আছে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে দেখা যায় যে একজন বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে।
তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে যেয়ে সে বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে বা বিভিন্ন উৎসে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে থাকে। তো এই বিনিয়োগটি আসলে কতটুকু লাভজনক বা কতটুকু গ্রহণযোগ্য তা অর্থের সময় মূল্যের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তারপরে আছে প্রবৃদ্ধির হার নির্ণয়। প্রবৃদ্ধির হার বলতে আমরা সাধারণত ধীরে ধীরে লাভের পরিমাণ বা মুনাফার পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বুঝে থাকি। তো অর্থের সময় মূল্যের মাধ্যমে এই প্রবৃদ্ধির হার নির্ণয় করা সম্ভব। যেমন ধরো কোনো একটি কোম্পানি যদি 2019 সালে 10 লক্ষ টাকা মুনাফা অর্জন করে, সে 2020 সালে এসে 12 লক্ষ টাকা মুনাফা অর্জন করলো। এক্ষেত্রে তার প্রবৃদ্ধির হার অর্থের সময় মূল্যের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করে বিক্রয়ের পরিমাণও নির্ণয় করা সম্ভব হবে। তো দেখো, অর্থের সময় মূল্য আসলে বিনিয়োগকারী তথা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে বিবেচিত হয়। এবার আসো সময়রেখা কাকে বলে আমরা একটু জেনে নেই। বর্তমান ও ভবিষ্যৎ অর্থ প্রাপ্তি বা পরিশোধের তালিকা যে রেখার সাহায্যে উপস্থাপন করা হয় তাকে সময়রেখা বলে। আমি আবারও বলছি, বর্তমান ও ভবিষ্যৎ অর্থ প্রাপ্তি বা পরিশোধের তালিকা যে রেখার সাহায্যে উপস্থাপন করা হয় তাকে সময়রেখা বলে। এখন আসো অর্থের সময় মূল্যের শ্রেণীবিভাগ। অর্থের সময় মূল্যকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। এখন আসো অর্থের বর্তমান মূল্য কি আমরা দেখি। অর্থের বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে কি পরিমাণ অর্থ জমা দিতে হবে তাকে বর্তমান মূল্য বলা হয়। আমি আবারও বলছি, ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে কি পরিমাণ অর্থ জমা দিতে হবে তাকে বর্তমান মূল্য বলা হয়। এছাড়া ভবিষ্যতে প্রাপ্য বা প্রদেয় অর্থের বর্তমান পরিমাণকেও বর্তমান মূল্য বলা যেতে পারে। যেমন তুমি যদি ব্যাংক থেকে আগামী 5 বছর পর 5,000 টাকা পেতে চাও, তাহলে বর্তমানে ব্যাংকে 3,000 টাকা জমা দিতে হবে। এই ক্ষেত্রে ভবিষ্যতের 5,000 টাকার বর্তমান মূল্য হলো 3,000 টাকা। আশা করি তোমরা বর্তমান মূল্য কি এবং এর উদাহরণ থেকে এ সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছো। এখন আসো বর্তমান মূল্যের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা জেনে নেই। বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে ভাট্টাকরণ পদ্ধতি বলে। বর্তমান মূল্য অনুযায়ী অর্থের মূল্য হ্রাস পায়। সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটি কথা বলতে চাই যে সুদের হারের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক কি? অনেক সময় এই প্রশ্নটি আমাদের পরীক্ষায় এসে থাকে। তখন যদি এই প্রশ্নটি আসে, তোমরা লিখবে যে সুদের হারের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক ঋণাত্মক, কারণ সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। এবার আসো 4 নম্বর যে বৈশিষ্ট্য, সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। এখানেও তোমাদের একটি প্রশ্ন আসে যে সময়ের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। তো উত্তর হবে সময়ের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক ঋণাত্মক, কারণ সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। 5 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে, বর্তমান মূল্যকে পিভি দ্বারা প্রকাশ করা হয়, আর পিভির পূর্ণরূপ হলো প্রেজেন্ট ভ্যালু। এবার আসো অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের তুলনায় অধিক জনপ্রিয় হওয়ার কারণ কি। আমরা জানি যে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের তুলনায় অধিক জনপ্রিয়। আমরা সংজ্ঞাতেও পড়েছি, বর্তমানের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকার মূল্য সমান নয়, কারণ বর্তমানের মূল্যটি অধিক গ্রহণযোগ্য। তো বর্তমানের মূল্য অধিক গ্রহণযোগ্য বা অধিক জনপ্রিয় হওয়ার কারণ হিসাবে যে বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে 1 নম্বরে আছে অনিশ্চয়তা। এখানে অনিশ্চয়তা বলতে মূলত আমরা ভবিষ্যৎ অনিশ্চয়তাকে বোঝানো হয়েছে, যে ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত, তাই বর্তমানে মূল্য হিসাবে যা পাওয়া যায় সেটাই নিশ্চিত, এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা না করে মানুষ বর্তমানের নিশ্চয়তাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের তুলনায় অধিক জনপ্রিয়। তারপর 2 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে ভোগের অগ্রাধিকার। মানুষ সব সময়
বর্তমানে তার পছন্দের জিনিস বা পণ্য বা সেবা ভোগ ব্যবহার করতে চায়। ভবিষ্যতে যে কোনো রকম অসুস্থতা, পরিস্থিতির পরিবর্তন অথবা যে কোনো সমস্যার কারণে সে ভোগ ব্যবহার থেকে বঞ্চিত হতে পারে। তাই ভবিষ্যতে ভোগের অগ্রাধিকার না দিয়ে মানুষ বর্তমানে ভোগের অগ্রাধিকারটাকে বেশি পছন্দনীয় মনে করে। তারপরে ৩ নম্বর আছে বিনিয়োগের সুযোগ। আমরা বর্তমান অর্থকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারি বা অধিক অর্থ পেতে পারি। এই বর্তমান মূল্যের এই সুযোগ থাকার কারণে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের চেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া আছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বলতে সাধারণত কোনো দ্রব্য বা পণ্যের বা সেবার মূল্যের বৃদ্ধি পাওয়াকে বোঝায়। তো ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো পণ্য বা সেবার মূল্য বৃদ্ধি পেতে পারে বা মুদ্রাস্ফীতি ঘটতে পারে। তাই মুদ্রাস্ফীতির বিষয়টি মাথায় রেখে মানুষ বর্তমান মূল্যকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, সেখানে সে ভবিষ্যতে পাওয়ার আশা বা ভবিষ্যতে ভোগ করা বা ক্রয় করার চিন্তা থেকে নিজেকে বিরত রাখে। এই সকল কারণে মূলত অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের তুলনায় অধিক জনপ্রিয়। এবার আসো বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতিসমূহ বা সূত্রগুলো কি কি আমরা একটু দেখে নেই। বর্তমান মূল্যের ক্ষেত্রে প্রথমে এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি হলো পিভি সমান সমান এফভি ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন। এখানে পিভি সমান সমান বর্তমান মূল্য, এফভি সমান সমান ভবিষ্যৎ মূল্য, আই সমান সমান সুদের হার, এন মেয়াদকাল। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এফভি ফিউচার ভ্যালু, আই রেট অফ ইন্টারেস্ট, এন নাম্বার অফ ইয়ার। এবার আসো বছরে একাধিকবার সুদ গণনা করা হলে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। পিভি সমান সমান এফভি ভাগ 1 যোগ আই ভাগ এম টু দ্য পাওয়ার এম গুণ এন। এখানে মূলত বছরে যদি একবার সুদ গণনা না করে একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে আই কে এম দিয়ে ভাগ করতে হবে এবং এন কে এম দিয়ে গুণ করতে হবে। তাহলে একাধিকবার সুদ গণনা করা হলে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি আমরা পেয়ে যাব। এখানে পিভি বর্তমান মূল্য, এফভি ভবিষ্যৎ মূল্য, আই সুদের হার, এন মেয়াদকাল এবং এম হচ্ছে সুদ গণনার সংখ্যা। এখন আসো বছরে একাধিকবার সুদ গণনা করার পদ্ধতিটি আমরা দেখে নেই কেমন হবে। যদি বার্ষিক ভিত্তিতে বা বছরে একবার সুদ গণনা করা হয় তাহলে এম এর মান হবে 1। যদি অর্ধবার্ষিক ভিত্তিতে বা বছরে 2বার সুদ গণনা করা হয় তাহলে এম এর মান হবে 2। যদি ত্রৈমাসিক ভিত্তিতে বা বছরে 4বার সুদ গণনা করা হয় তাহলে এম এর মান হবে 4। যদি মাসিক ভিত্তিতে বা বছরে 12বার সুদ গণনা করার কথা বলা থাকে তাহলে এম এর মান হবে 12। যদি দ্বিমাসিক ভিত্তিতে বা বছরে 6বার সুদ গণনা করা হয় তাহলে এম এর মান হবে 6। যদি সাপ্তাহিক ভিত্তিতে বা বছরে 12বার সুদ গণনা করা হয় তাহলে এম এর মান হবে 52। যদি দৈনিক ভিত্তিতে বা বছরে 65বার সুদ গণনা করা হয় তাহলে এম এর মান হবে 365। এবার আসো অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি। আমরা জানি যে সব সময় যে কোনো বিনিয়োগ থেকে সমান হারে অর্থ ফেরত আসা বা সমান হারে অর্থ জমা দেওয়া বাস্তবে দেখা যায় না। সাধারণত ভবিষ্যতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থের আগমন ঘটতে পারে। ভবিষ্যতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অর্থের আগমন ঘটলে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি কি হবে আমরা দেখি। তবে এই ক্ষেত্রে বছরের শেষে এবং বছরের শুরুতে 2 ধরনের নগদ প্রবাহ বিবেচনা করা হয়। যদি অসমান নগদ প্রবাহ বছরের শেষে নগদ প্রবাহ পাওয়া যায় তাহলে পিভি সমান সমান এফভি1 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার 1 যোগ এফভি2 1 যোগ আই টু দ্য পাওয়ার 2 যোগ এফভি3 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার 3 যোগ এফভিএন ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন।
এখানে পিভি বর্তমান মূল্য, এফভি ভবিষ্যৎ মূল্য, আই সুদের হার, এম মেয়াদকাল, FV1, FV2, FV3, FVN যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও n-তম বছর শেষে প্রাপ্ত অর্থ। এখানে n-তম বছর বলতে সর্বশেষ বছরকে বোঝানো হয়ে থাকে। এভাবে ডট মানে হচ্ছে এখানে যদি আর অন্য কোনো বছর থাকে সেটা আমরা লিখব। এবার আসো অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যদি বছরের শুরুতে নগদ প্রবাহ হয়, আমরা একটু আগে যে সূত্রটি দেখেছিলাম সেটি ছিল বছরের শেষে, এটি হচ্ছে বছরের শুরুতে নগদ প্রবাহ হলে তাহলে সূত্রটি কেমন হবে? পিভি সমান সমান FV1 যোগ FV2 ভাগ 1 যোগ I টু দা পাওয়ার 1 যোগ FV3 ভাগ 1 যোগ I টু দা পাওয়ার 2 যোগ FVN ভাগ 1 যোগ I টু দা পাওয়ার n মাইনাস 1। এখানে পিভি বর্তমান মূল্য, I সুদের হার, FV ভবিষ্যৎ মূল্য, n মেয়াদকাল। FV1, FV2, FV3, FVN যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর এবং n-তম বছরের শুরুতে প্রাপ্ত অর্থ। অর্থাৎ যদি বছরের শুরুতে অর্থ পাওয়া যায় তাহলে সূত্রটি কেমন হবে? তোমরা বছরের শেষে অর্থ পাওয়ার সূত্রের সাথে কম্পেয়ার করবা। আর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসের সাথে সাথে তোমরা সূত্রগুলো এবং প্রয়োজনীয় অংশগুলো খাতায় লিখে নিবা। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ডে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর এসে থাকে। এবং আমি আজকে যে ক্লাসটি নিচ্ছি এটি তোমরা বারবার শুনবে, বারবার দেখবে এবং খাতায় অবশ্যই লিখে নিজেরা প্র্যাকটিস করবে। সূত্রগুলো না পারলে কিন্তু পরবর্তীতে গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে তোমরা সমস্যার সম্মুখীন হবে এবং তোমাদের কাছে অত্যন্ত কঠিন মনে হবে। তাই প্রথমে সূত্র সম্পর্কে ভালো ধারণা নেওয়া অত্যন্ত প্রয়োজন। এবার আসো ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু কাকে বলে? দেখো, বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করলে ভবিষ্যতে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। আমি আবারও বলছি, বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করলে ভবিষ্যতে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। এছাড়া বর্তমানে প্রদত্ত বা জমাকৃত অর্থের ভবিষ্যৎ পরিমাণকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। যেমন তুমি যদি ব্যাংকে বর্তমানে 1000 টাকা জমা করো, 3 বছর পর তা বৃদ্ধি পেয়ে 1800 টাকা হয়, তবে আজকের 1000 টাকার ভবিষ্যৎ মূল্য হবে 1800 টাকা। এবার আসো ভবিষ্যৎ মূল্যের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখি। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। ভবিষ্যৎ মূল্য অনুযায়ী অর্থের মূল্য বৃদ্ধি পায়। সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এখানে শিক্ষার্থীবৃন্দ একটি প্রশ্ন আসে যে ভবিষ্যৎ মূল্যের সাথে সুদের হারের সম্পর্কটি কিরূপ, ব্যাখ্যা করো। তো সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্কটি হচ্ছে ধনাত্মক, কারণ সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। 4 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে, সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এখানেও একটি প্রশ্ন অনেক সময় জ্ঞান অনুধাবনে আসে যে সময়ের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কিরূপ, ব্যাখ্যা করো। তাহলে সময়ের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হলো ধনাত্মক, কারণ সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। ভবিষ্যৎ মূল্যকে এফভি দ্বারা প্রকাশ করা হয়। এফভির পূর্ণরূপ হচ্ছে ফিউচার ভ্যালু। এবার আসো আমরা দেখি চক্রবৃদ্ধি কাকে বলে। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে সাধারণত চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়। প্রথম বছরের সুদাসলকে পরের বছরের আসল ধরে সুদের হার নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। আমি আবারও বলছি, প্রথম বছরের সুদাসলকে পরের বছরের আসল ধরে সুদের হার নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। অর্থাৎ যদি প্রথম বছরের সুদাসল 100 টাকা হয়, পরের বছর এবং সুদের হার 10% হয়, তাহলে পরের বছর এই সুদাসলের সাথে 10 টাকা যোগ করে 110 টাকার উপর নতুন করে সুদ ধার্য করার পদ্ধতির নামই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি।
প্রথম বছরের সুদ আসলকে পরের বছরের আসল ধরে যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। এক্ষেত্রে প্রতি বছর সুদের হারও চেঞ্জ হয়, পাশাপাশি আসলও চেঞ্জ হয়। তাই এই পদ্ধতির নাম চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, আর এই সুদের নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার আসো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিগুলো আমরা দেখে নেই। এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এফভি সমান পিভি গুণ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন। এখানে এফভি ভবিষ্যৎ মূল্য, পিভি বর্তমান মূল্য, আই সুদের হার, এন মেয়াদকাল। এবার আসো বছরে একাধিকবার সুদ গণনা করা হলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি কেমন হবে আমরা একটু দেখি। এক্ষেত্রে এফভি সমান সমান পিভি গুণ 1 যোগ আই ভাগ এম টু দা পাওয়ার এম গুণন এন। এখানে এফভি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, পিভি প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আই রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এন নাম্বার অফ ইয়ার বা মেয়াদকাল, এম মিক্সড স্ট্রিম বা চক্রবৃদ্ধির সংখ্যা বা সুদ গণনার সংখ্যা। একে আমরা মিক্সড স্ট্রিম বলে থাকি, একে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা বা সুদ গণনার সংখ্যা হিসাবেও অভিহিত করতে পারি। এবার আসো অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি। অসমান নগদ প্রবাহ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি দেখতে পাই। একটি হচ্ছে বছরের শেষে, আরেকটি হচ্ছে বছরের শুরুতে। ভবিষ্যতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নগদ অর্থের আগমন হলে অর্থের ভবিষ্যৎ মূল্য। বছর শেষে নগদ প্রবাহ হলে এফভি সমান সমান পিভি গুণ 1 যোগ আই টু দা পাওয়ার এন মাইনাস 1 যোগ পিভি গুণ 1 যোগ আই টু দা পাওয়ার এন মাইনাস 2 যোগ পিভি ইন্টু 1 প্লাস আই টু দা পাওয়ার এন মাইনাস 3 প্লাস পিভি ইন্টু 1 প্লাস আই টু দা পাওয়ার 0। যদি ভবিষ্যতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অর্থের আগমন হয় তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্য, এবং যখন বছরের শুরুতে নগদ প্রবাহ হয় এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দা পাওয়ার এন যোগ পিভি ইন্টু 1 প্লাস আই টু দা পাওয়ার এন মাইনাস 1 যোগ পিভি ইন্টু 1 প্লাস আই টু দা পাওয়ার এন মাইনাস 2 যোগ পিভি ইন্টু 1 প্লাস আই টু দা পাওয়ার 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বছরের শেষে নগদ প্রবাহ হলে এবং বছরের শুরুতে নগদ প্রবাহ হলে সূত্রের মধ্যে কি পরিবর্তন আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা খাতায় লিখে আবার নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। এবার আসো বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেখানে মূলত অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্পর্কে বিশদ আলোচনা করেছি। এই আলোচনা থেকে তোমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য নিজেরাই চিহ্নিত করতে পারবে। তারপরও আমি প্রধান পার্থক্যগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ভবিষ্যতে প্রাপ্য বা প্রদেয় অর্থের বর্তমান পরিমাণকে বর্তমান মূল্য বলা হয়, আর বর্তমানে প্রদত্ত বা জমাকৃত অর্থের ভবিষ্যৎ পরিমাণকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। 2 নম্বর পার্থক্যটি হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি বা কৌশলকে বাট্টাকরণ পদ্ধতি বলে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতি বা কৌশলকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। 3 নম্বর যে পার্থক্যটি আছে, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের বিপরীত, ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্যের বিপরীত। আসলে অনেক সময় এখানে একটি প্রশ্ন আসে যে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। তাহলে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের সম্পর্কটি হচ্ছে ঋণাত্মক, কারণ বর্তমান মূল্য কম হলেও ভবিষ্যৎ মূল্য বেশি হয়, আবার বর্তমান মূল্য বেশি হলে ভবিষ্যৎ মূল্য কিন্তু কখনো কমে না, আরো বেশি হয়। তো বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সবসময় বিপরীত সম্পর্ক বিদ্যমান, মানে একটি কমলে অন্যটি সবসময় বেশি থাকে, একটি কম হলে অন্যটি সবসময় বেশি থাকে। বর্তমান মূল্য সবসময় কম থাকে, ভবিষ্যৎ মূল্য সবসময় বেশি থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।